বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি সুসজ্জিত স্মার্ট ক্লাসরুম থেকে আজকের অনলাইন লাইভ ক্লাসে যেখান থেকে সংযুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, করোনা অতিমারিতেও তোমরা ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারছো। যার সুপরিকল্পনায় তোমরা অনলাইন ক্লাস করতে পারছো তিনি হচ্ছেন আমাদের সুযোগ্য এবং সুদক্ষ অধ্যক্ষ মহোদয় মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার। স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। সাথে সাথে স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এছাড়া শিফট ইনচার্জ স্যারগণ এবং অন্যান্য সম্মানিত সহকর্মীগণ আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ক্লাস শুরু করার পূর্বে আমি আগে দেখে নিচ্ছি কারা কারা আমার সাথে যুক্ত আছো। আশা করি অনেকেই যুক্ত আছো। তোমরা আমাকে কমেন্ট করো যে আমাকে ঠিকভাবে শুনতে ও দেখতে পাচ্ছ কিনা। আশা করি আমাকে শুনতে পাচ্ছ। তাহলে আমি ক্লাসে প্রবেশ করি, ক্লাস শুরু করে দেই। আমি ফারহানা করিম। আমি আজ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি রসায়ন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। স্ক্রিনের ছবিগুলো লক্ষ্য করো। এখানে কি করছে বন্ধুরা? খাবার শেয়ার করছে। আমরা কি আমাদের বন্ধুদের সাথে টিফিন শেয়ার করি, খেলনা শেয়ার করি, অনুভূতি শেয়ার করি। কি করছে? খাবার শেয়ার করছে। তাহলে কি করছে তারা? সবাই শেয়ার করছে। আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে বন্ধন গঠনের মূল কারণ কি? পরমাণুসমূহের সর্ববহিঃস্থ স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, দ্বিত্ব বা অষ্টক পূর্ণ করা। এটা করতে গিয়ে তাদের কি করতে হয়? ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করতে হয়। শেয়ারের ফলে কোন ধরনের বন্ধন গঠিত হয়? সমযোজী বন্ধন। তাহলে আমরা কি বলতে পারি? কোনো পরমাণু বন্ধন গঠনকালে এভাবে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে থাকে, একে আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন বলতে পারি। তাহলে আমাদের আজকের পাঠ কি? সমযোজী বন্ধন। আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারবো একটু দেখে নেই। সমযোজী বন্ধন কি তা বলতে পারবে, সমযোজী বন্ধনের গঠন ব্যাখ্যা করতে পারবে, সমযোজী বন্ধন গঠনের ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীরা, স্ক্রিনে বিভিন্ন মৌলের কতগুলো পরমাণুর ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমরা আগের অধ্যায়গুলোতে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে শিখে এসেছি। সেই জ্ঞান এখানে
কাজে লাগাতে হবে আমাদের, সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আমরা ইলেকট্রন বিন্যাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কোনটি কোন মৌলের পরমাণু। প্রথমটি কি, কার সর্ববিস্তৃত স্তরে একটি ইলেকট্রন থাকে? কোন পরমাণুর? ঠিক বলেছ, হাইড্রোজেন পরমাণু। এরপর কোন পরমাণুর সর্ববিস্তৃত স্তরে 4টি ইলেকট্রন থাকে? কার্বন পরমাণু। এরপর কোন পরমাণুর সর্ববিস্তৃত স্তরে 6টি ইলেকট্রন থাকে? অক্সিজেন পরমাণু। একদম দেখা মাত্র যেন আমরা বুঝতে পারি যে কোন পরমাণুর সর্ববিস্তৃত স্তরে কয়টি ইলেকট্রন, এবং আমরা 4টা পুরো ঠোঁটস্থ আত্মস্থ রাখতে হবে আমাদের, যেন আমরা দেখা মাত্র আমরা বুঝে যাই 1 সেকেন্ডের মধ্যে যে এটা এই পরমাণু, এর পাশের পরমাণু এটি, এর নিকটবর্তী পরমাণু এটি, এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটি, এটি যেন আমরা একদম সহজে বুঝতে পারি। এভাবে আমাদের আত্মস্থ করতে হবে। এরপর দেখো 5টি কার? নাইট্রোজেনের। এখানে 2টি পরমাণু আমরা দেখতে পাচ্ছি, উভয়েরই সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন রয়েছে। এরা কারা? হ্যালোজেন গ্রুপ বা ক্লোরিন আর ফ্লোরিন, উভয়েরই 7টি করে ইলেকট্রন রয়েছে। এখানে একটি ব্যতিক্রম, যেমন হাইড্রোজেন ছাড়া সবগুলো পরমাণুরই সর্ববহিঃস্থ স্তরটা দেখে আমরা কি বুঝতে পারছি যে সবগুলো পরমাণুরই সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 4 থেকে 7টি। আর এই ধরনের ইলেকট্রন কাঠামো কাদের থাকে? ঠিক বলেছ, এই ধরনের ইলেকট্রন কাঠামোটা থাকে অধাতু পরমাণুদের, অধাতব মৌল বা অধাতব পরমাণু। আমরা একটা বিষয় জানি যে বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে পরমাণুসমূহের সর্ববহিঃস্থ স্তরে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, মানে দ্বিত্ব বা অষ্টক পূর্ণ করা সর্ববিস্তৃত স্তরে, এবং স্থিতিশীলতা অর্জন করা। ঠিক আছে, এর জন্য তাদেরকে কি করতে হয়? কখনো ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ইলেকট্রন শেয়ার করতে হয়। এখন আমরা একটা উদাহরণস্বরূপ একটা পরমাণু নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, একটু বলি যে একটা কার্বনের কথাই ধরি। কার্বন পরমাণু যদি অষ্টক পূর্ণ করতে চায় বা তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাকে 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। অথবা সে যদি কার্বন পরমাণুটি যদি 4টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কার্বন পরমাণুটি দ্বিত্ব পূর্ণ করবে হিলিয়ামের মতো, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো। কিন্তু এত বেশি সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কখনোই পরমাণুসমূহ করতে পারে না, করা সম্ভব হয় না। এখন তাকে কি করতে হবে? সম্পূর্ণ ভিন্নধর্মী একটা মজার কনসেপ্ট, শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং করতে হবে, ইলেকট্রন শেয়ার করতে হবে। কার সাথে করতে হবে? যেহেতু এখানে কোনো দাতা গ্রুপ নেই, অন্য একটি অধাতব পরমাণু বা যখন 2টি অধাতব পরমাণু কাছাকাছি থাকে তখন ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন করে, যেটাকে আমরা সমযোজী বন্ধন বলি। যে এই কার্বন পরমাণুটি কি করতে পারে? এই হাইড্রোজেনের সাথে যদি করে তাহলে কি করবে? তার কার্বনের 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন জোড় গঠন করবে এবং উভয় পরমাণুই সেই ইলেকট্রন জোড় শেয়ার করবে, সমানভাবে শেয়ার করবে এবং উভয়েই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। হাইড্রোজেন করবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং কার্বন করবে নিয়নের ইলেকট্রন বিন্যাস। পরবর্তীতে আমি ডায়াগ্রামের আকারে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম? যে 2টি অধাতু পরমাণু যখন কাছাকাছি আসে তখন তারা কি করে? অষ্টক পূরণের জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এরা ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন করে। একে আমরা সমযোজী বন্ধন বলি। সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে বলা হয় সমযোজী যৌগ। আমরা কতগুলো উদাহরণ দেখব এখন।
শিক্ষার্থীরা, এই সমযোজী যৌগটা হতে পারে একাধিক মৌলের পরমাণুর মাধ্যমে সমযোজী যৌগটা গঠিত হতে পারে, আবার একই মৌলের দুটি পরমাণুর মাধ্যমেও সমযোজী যৌগটা গঠিত হতে পারে, তখন সেটাকে মৌলিক অণু বলা হয়। ঠিক আছে, এরকম কতগুলো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। যদি একই মৌলের পরমাণুর মাধ্যমে গঠিত অণু বা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত অণু আমরা দেখি, যেমন দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু H2, দুটি ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন অণু, ফ্লোরিন অণু, ব্রোমিন অণু এরকমভাবে গঠিত হয়। এছাড়া একাধিক মৌলের পরমাণুর কথা যদি আমরা বলি, যদি আমরা বলতে পারি যে পানির কথা বলতে পারি, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে পানি গঠিত হয়, একটি কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণু মিলে মিথেন গঠিত হয়, ইত্যাদি আরও অনেক সমযোজী যৌগ এভাবে গঠিত হতে পারে। আমরা এখন দুটি হাইড্রোজেন পরমাণুর বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে যে হাইড্রোজেন অণু গঠিত হয় সেটি আমরা এখন একটু দেখব। আমরা যদি হাইড্রোজেন পরমাণুর সর্ববহিস্থ স্তরটা লক্ষ্য করি, তার সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন থাকে। আমরা বলছিলাম যে প্রত্যেক পরমাণুরই একটা প্রবণতা তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, তাহলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তাহলে এই হাইড্রোজেন পরমাণু কি চাইবে? আরও একটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে, তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস গঠন করতে পারবে। তাহলে আমরা দেখি দুটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ। দুটি হাইড্রোজেন পরমাণু উভয়ে একটি করে ইলেকট্রন প্রদান করে এক জোড়া ইলেকট্রন সৃষ্টি করেছে বা একটি ইলেকট্রন জোড় সৃষ্টি করেছে, এবং উভয় পরমাণুই সমানভাবে এই ইলেকট্রন জোড়কে শেয়ার করবে এবং শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। এখন লক্ষ্য করো, এই হাইড্রোজেন পরমাণু এই দুটি ইলেকট্রন শেয়ার করবে, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো 1, 2। আবার এখানে দেখো এই হাইড্রোজেন পরমাণুতেও এই ইলেকট্রন শেয়ার করবে এবং সে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, এই যে দুটি। এবং এই ইলেকট্রন জোড় পরমাণু দুটির মধ্যবর্তী স্থানে এভাবে অবস্থান করবে এবং উভয় পরমাণুই সমানভাবে ইলেকট্রন জোড়কে শেয়ার করবে এবং এদের মধ্যে এক ধরনের বন্ধন সৃষ্টি হবে, সেটি হচ্ছে সমযোজী বন্ধন। এবং উভয় পরমাণুর নিউক্লিয়াসই একে অপর থেকে দূরে সরে যেতে পারবে না, এজন্যই তো বন্ধনটা গঠিত হচ্ছে। আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। তাহলে কি দেখলাম? একটি হাইড্রোজেন পরমাণু ও আরও একটি হাইড্রোজেন পরমাণুর সাথে মিলিত হয়ে সমযোজী বন্ধনের মাধ্যমে একটি হাইড্রোজেন অণু গঠন করেছে। আমরা কি দেখতে পাচ্ছি? দুটি অক্সিজেন পরমাণু যখন পাশাপাশি অবস্থান করে, এরা কি করে? সমযোজী বন্ধন গঠন করে কিভাবে? ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। আমরা আগে দেখে নিই যে অক্সিজেনের সর্ববহিস্থ স্তরটা কীরকম। সর্ববহিস্থ স্তরে আমরা দেখতে পাচ্ছি কি 6টি ইলেকট্রন। তাহলে অষ্টক পূর্ণ অপেক্ষা কয়টি ইলেকট্রন কম? 2টি ইলেকট্রন কম। তাহলে উভয় অক্সিজেন পরমাণুই, মানে দুইটি পরমাণুই কি করবে? 2টি করে ইলেকট্রন প্রদান করে 2টি ইলেকট্রন জোড় গঠন করবে এবং উভয় পরমাণুই সমানভাবে সেই ইলেকট্রন জোড় শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করবে এবং উভয় পরমাণুই কি করবে? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। যে দেখো 2, 2, 4, 6, 8। এই পরমাণুটির দিকে লক্ষ্য করো, 2, 2, 4, 6, 8। তাহলে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো এবং সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ
অক্সিজেন অণু গঠন করে ফেললো। এখানে এই জায়গাটা কমপ্লিকেটেড মনে হচ্ছে কেন? কারণ এখানে ইলেকট্রন শেয়ারিংটা হয়েছে 2 জোড়া ইলেকট্রনের মধ্যে, 4টি ইলেকট্রন, ঠিক আছে? আর তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু হাইড্রোজেন পরমাণুদের মধ্যে যখন হাইড্রোজেন অণু গঠিত হলো, 1 জোড়া ইলেকট্রন শেয়ারিং ছিল, এজন্য একটা সমযোজী বন্ধন গঠিত হয়েছে, একক সমযোজী বন্ধন। এই যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে। যেহেতু অক্সিজেনের বেলায় 2 জোড়া ইলেকট্রন শেয়ারিং ছিল, তোমার মনে হতে পারে এখানে মিস কেন 2টি দাগ? কারণ এখানে হচ্ছে 2 জোড়া ইলেকট্রন শেয়ারিং ছিল, মানে 2টি সমযোজী বন্ধন গঠিত হয়েছে, এজন্য কি হলো পরপর 2টি দাগ দেখা যাচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি বলতে পারি? 2টি অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে সমযোজী যৌগ বলে। এখন আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করব। এর আগে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে নেই যে সমযোজী বন্ধনের শর্তটা কি। সাধারণত 2টি অধাতব পরমাণু হতে হবে। তাহলে কি বুঝলাম যে শর্ত কি? সাধারণত 2টি অধাতব পরমাণু হতে হবে। আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি অধাতব পরমাণু নাইট্রোজেন কাছাকাছি অবস্থান করছে। নাইট্রোজেনের বহিস্থ স্তরটা কীরকম? 5টি ইলেকট্রন থাকে, 3টি বেজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে অষ্টক পূর্ণ অপেক্ষা কতটি ইলেকট্রন কম? 3টি ইলেকট্রন কম, ঠিক আছে? আমরা একটা বিষয় লক্ষ্য করব যে অষ্টক পূর্ণ অপেক্ষা যতটি ইলেকট্রন কম থাকে বা দ্বিত্বপূর্ণ অপেক্ষা যতটি ইলেকট্রন কম থাকে, উভয় পরমাণুই তত পরিমাণ ইলেকট্রন প্রদান করে, ততটি ইলেকট্রন জোড় গঠন করে এবং উভয়ই সেটি শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। যেহেতু এখানে অষ্টকপূর্ণ অপেক্ষা 3টি ইলেকট্রন কম, এ কারণে উভয় পরমাণুই 3টি করে ইলেকট্রন প্রদান করে 3টি ইলেকট্রন জোড় গঠন করেছে, ঠিক আছে? 3টি ইলেকট্রন জোড় গঠন করেছে। এখন উভয় পরমাণুই সেই ইলেকট্রন জোড়কে সমানভাবে শেয়ার করে নাইট্রোজেন অণু গঠন করবে। তাহলে আমরা কি বলতে পারি? নাইট্রোজেনের 2টি পরমাণু যখন কাছাকাছি আসে তখন তাদের 3 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিজেদের অষ্টক পূর্ণ করতে চায়। এভাবে নাইট্রোজেন অণু গঠিত হয়। এখানে অন্য একটি ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি যে ইলেকট্রনকে ডট বা ক্রস দিয়েও প্রকাশ করা যায়। এখানে দেখো, এই নাইট্রোজেন পরমাণুটিকে যদি আমি ক্রস দিয়ে প্রকাশ করেছি, তাহলে এই নাইট্রোজেন পরমাণুটিকে ডট দিয়ে প্রকাশ করেছি, মানে 2টি পরমাণুকে আলাদা করে, ইলেকট্রনকে আলাদা করে বোঝানোর জন্যই এইভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে এখানে উভয় পরমাণুই কি অষ্টক পূরণ করেছে, 3 3 6 2 8। এখানেও এই পরমাণুর বেলায়ও 3 3 6 2 8 অষ্টক পূরণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? একটি অধাতু অপর একটি অধাতুর সাথে যুক্ত হওয়ার সময় প্রতিটি মৌল দ্বিত্ব বা অষ্টক পূরণের লক্ষ্যে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে এবং স্থিতিশীলতা অর্জন করে। এভাবে দ্বিত্ব বা অষ্টক পূরণের সময় উভয় মৌলই পরস্পরের সাথে যুক্ত হয়। এভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে সমযোজী বন্ধনটা গঠিত হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা একই মৌলের 2টি পরমাণুর সাহায্যে গঠিত সমযোজী বন্ধন আমরা দেখলাম। এখন আমরা এমন কতগুলো সমযোজী বন্ধনের উদাহরণ আমরা দেখব যারা একাধিক মৌলের পরমাণুর সাথে গঠিত সমযোজী যৌগ। আমাদের অতি পরিচিত পানি দিয়ে যদি আমরা বুঝি,
পানি একটি কি সমযোজী যৌগ, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণুর সাহায্যে পানি গঠিত হয়, পানির অণু গঠিত হয়। আমরা যদি দেখি যে হাইড্রোজেন পরমাণুর কি বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, আর অক্সিজেনের বেলায় কি দেখলাম যে তার সর্ববৃত্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তার মানে অষ্টক পূর্ণ অপেক্ষা 2টি ইলেকট্রন কম বা ঘাটতি রয়েছে। এখন অক্সিজেন পরমাণুটি কি করবে? অষ্টক পূরণের জন্য দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করবে। হাইড্রোজেনেরও তো দ্বিত্বপূর্ণ অপেক্ষা একটি করে ইলেকট্রন কম রয়েছে, তাহলে তারা কি করতে পারবে? হাইড্রোজেন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে এবং অক্সিজেন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। আমরা একটু ডায়াগ্রামটা অন্যভাবে দেখি। অক্সিজেন পরমাণুর বাইরের শক্তি স্তরটা কীরকম? 6টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন কম। তাহলে কি করছে অক্সিজেন পরমাণু? এই যে এই বিজোড় ইলেকট্রনটির সাথে হাইড্রোজেনের একটি ইলেকট্রন শেয়ার করছে, একটি ইলেকট্রন জোড় গঠন করেছে, ঠিক আছে, একটি ইলেকট্রন জোড় গঠন করেছে এবং উভয় পরমাণুই এই ইলেকট্রন জোড় সমানভাবে শেয়ার করেছে। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর কি হলো? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এরপর লক্ষ্য করো আরও একটি বিজোড় ইলেকট্রন, সেই ইলেকট্রনটি কি করলো? অন্য আরেকটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন জোড় গঠন করলো এবং উভয় পরমাণুই এই ইলেকট্রন জোড়কে সমানভাবে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে ফেলল। তাহলে এখানে সমযোজী বন্ধনের সংখ্যা কতটি হলো? 2টি। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে যে সমযোজী বন্ধনটা বা পানির অণুর গঠনটা দেখানো হচ্ছে 105 ডিগ্রি মোটামুটি কোণটা, এভাবেই কিন্তু লিখতে হবে, সমান সোজাসুজি করে লিখলে ভুল হবে, ঠিক আছে? তাহলে কি হলো যে এই অক্সিজেন পরমাণু কি হলো? নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো। গুণে দেখো 2, 2, 4, 2, 6, 2, 8। আর এই হাইড্রোজেন পরমাণু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, কারণ হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। এই হাইড্রোজেন পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো। তার মানে প্রত্যেকটি পরমাণু এখানে অষ্টক পূরণ করে ফেললো এবং দ্বিত্ব পূরণ করে ফেললো বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো এবং এরা স্থিতিশীলতা অর্জন করলো। কারণ এদের আসল উদ্দেশ্য, বন্ধন গঠনের আসল উদ্দেশ্যই হচ্ছে স্থিতিশীলতা অর্জন। আশা করি পানির অণুর গঠনটি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব। এখন অ্যামোনিয়ার গঠনটা যদি আমরা দেখি, অ্যামোনিয়া অণুটি একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টি হাইড্রোজেন পরমাণুর সাহায্যে গঠিত হচ্ছে, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হচ্ছে অ্যামোনিয়া অণু। আমরা যদি নাইট্রোজেন পরমাণুর বাইরের স্তরটা দেখি, সর্ববৃহৎ স্তরে 5টি ইলেকট্রন আর হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন, প্রত্যেকটি হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন থাকে, তাহলে তাদের সবারই প্রবণতা কি? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। তাহলে একটি নাইট্রোজেন পরমাণু 3টি বিজোড় ইলেকট্রন 3টি হাইড্রোজেন পরমাণুর 3টি ইলেকট্রনের সাথে 3টি ইলেকট্রন জোড় গঠন করবে এবং প্রত্যেক পরমাণুই এই ইলেকট্রন জোড় সমানভাবে শেয়ার করবে। এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যদি বন্ধন গঠিত হয়, যে এই বন্ধন জোড়, নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের এই বন্ধন জোড়, নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেনের এই বন্ধন জোড়, তার মানে 3টি ইলেকট্রন জোড় গঠিত হয়েছে এখানে এবং এই ইলেকট্রন জোড়কে এরা সমানভাবে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করছে। তাহলে আমরা কি বলতে পারি? প্রতিটি হাইড্রোজেন পরমাণু একটি করে এবং একটি নাইট্রোজেন পরমাণু 3টি করে ইলেকট্রন দিয়ে
3টি ইলেকট্রন জোড় সৃষ্টি করে এবং প্রত্যেক পরমাণু তার সমানভাবে শেয়ারের মাধ্যমে অ্যামোনিয়া অণু গঠন করে। আমরা মিথেন অণুর গঠনটা দেখব। আমি পরিশেষে আবারও বলছি যে আমাদের প্রত্যেকটা পরমাণুরই একটা প্রবণতা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। কেন? নিষ্ক্রিয় গ্যাসের সর্ববিস্তৃত স্তরটা কি দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকে। এই দ্বিত্ব বা অষ্টকপূর্ণ অবস্থাটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। আমরা যেমন চাই না যে আমাদের নিকটতম যারা আছে, নিকটতম আত্মীয় স্বজন, যেমন চাচাতো ভাই বিসিএস ক্যাডার হয়েছে আমিও তার মতো হব, মামাতো ভাই আর্মি অফিসার হয়েছে আমিও তার মতো হব। তো পরমাণু সমূহের এরকম প্রবণতা যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা, তাহলে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারবে। ঠিক আছে, এখন যদি আমরা মিথেন অণুর গঠনটা দেখি, আমরা বারবারই দেখছি এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস। কার্বনের সর্ববিস্তৃত স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 4টি। তাহলে অষ্টকপূর্ণ অপেক্ষা তার কয়টি ইলেকট্রনের ঘাটতি? 4টি। তাহলে কার্বন পরমাণু কি করবে? 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে 4টি ইলেকট্রন জোড় গঠন করবে, কারণ হাইড্রোজেনের সর্ববিস্তৃত স্তরে একটি ইলেকট্রন, সে চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এখন এই হাইড্রোজেন পরমাণু কি করবে? কার্বনের একটি ইলেকট্রনের সাথে এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং কার্বন এবং হাইড্রোজেন উভয়েই এই ইলেকট্রন জোড়কে সমানভাবে শেয়ার করবে। আবার এই হাইড্রোজেন পরমাণুরই স্বাভাবিকভাবেই তার বাইরে একটি ইলেকট্রন, সেও চাইবে হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, হিলিয়াম গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কার্বনের এই ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণুর এই ইলেকট্রন জোড় গঠন করবে এবং এই কার্বন হাইড্রোজেন এই ইলেকট্রন জোড়টাকে শেয়ার করবে সমানভাবে এবং সমযোজী বন্ধন গঠন করবে। ঠিক তেমনিভাবে এই হাইড্রোজেন পরমাণুরও বাইরে একটি ইলেকট্রন এবং কার্বনের একটি ইলেকট্রনের সাথে একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং হাইড্রোজেন এই ইলেকট্রন জোড়টিকে সমানভাবে শেয়ার করবে এবং সমযোজী বন্ধন গঠন করবে, স্থিতিশীলতা অর্জন করবে। এই হাইড্রোজেনেরও বাইরে একটি ইলেকট্রন, এই হাইড্রোজেন পরমাণু কার্বনের একটি ইলেকট্রনের সাথে এই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এই হাইড্রোজেনের 2টি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এই হাইড্রোজেনেরও 2টি ইলেকট্রন, সেও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। অর্থাৎ প্রত্যেকটি পরমাণুই এখানে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করেছে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে এবং সমযোজী যৌগ গঠনের মাধ্যমে মানে মিথেন অণু গঠন করেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন সমযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখব। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ শুধু বৈশিষ্ট্যগুলো একটু দেখি। সাধারণত এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। সমযোজী যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না এবং এরা বিদ্যুৎ পরিবহন করে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমি একটু যাচাই করে দেখি তোমরা কেমন বুঝেছ। 2টি প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। সমযোজী বন্ধন কি এবং সমযোজী বন্ধন গঠনের শর্ত কি? আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ক্লাসটি তোমরা বারবারই দেখবে, তোমরা শেয়ার করবে বেশি বেশি এবং টাইমলাইনে রেখে দিবে এবং বারবার দেখলে হবে কি তোমরা বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের সহজ মনে হবে বিষয়টা। আমি বেশি বেশি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এজন্য যেন
তোমরা ভালো বুঝতে পারো, সহজ হয়ে যায়। তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। সমযোজী বন্ধন কি? আমরা কি বলতে পারি? সমযোজী বন্ধন হচ্ছে সেই বন্ধন যে বন্ধনে দুটি অধাতু পরমাণু তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সমসংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে এবং বন্ধন গঠন করে। একে সমযোজী বন্ধন বলে। ঠিক আছে? সমযোজী বন্ধন গঠনের শর্ত কি? সমযোজী বন্ধন সাধারণত অধাতব পরমাণুর মধ্যে গঠিত হয়। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটা আমাকে কমেন্ট বক্সে জমা দিবে। কার্বন ও অক্সিজেনের মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয়? যুক্তি সহকারে লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে মনে রাখতে হবে এই ক্লাসটি বোঝার জন্য, তাহলে তোমরা নিজেরাই এটা কার সাথে কোন বন্ধন গঠিত হচ্ছে তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ।